জেলার সব খবর যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শাওন দত্ত। আগস্ট মাসে আবারও নিজেদের অবস্থান জানান দিতে পারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশের যানবাহনে সম্ভাব্য হামলার আশঙ্কা রয়েছে। তাই মাঠ পর্যায়ের ইউনিটগুলোকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তবে পুলিশ সদর দপ্তর বলছে এটি বিশেষ কোনো সতর্কতা নয়, নিয়মিত নিরাপত্তা বার্তারই অংশ। দেশব্যাপী পুলিশের ব্যবহৃত যানবাহন লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার আশঙ্কা করছে পুলিশ সদর দপ্তর। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বলা হয়েছে, উগ্রবাদী সংগঠনের সদস্য বা দুষ্কৃতিকারীরা পুলিশের জিপ, পিকআপ, বাসসহ বিভিন্ন যানবাহনের উপর হামলা চালাতে পারে। এমন তথ্যের প্রেক্ষিতে মাঠ পর্যায়ের সব ইউনিটকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং দায়িত্ব পালনে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, আগস্ট মাসে আবারও নিজেদের অবস্থান জানান দেওয়ার চেষ্টা করতে পারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এ কারণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আমরা এই যে আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠী, যেটা নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক গোষ্ঠী, তাদের বিভিন্ন কার্যক্রম আগস্ট মাসে পরিলক্ষিত হচ্ছে, তো সেই জন্য আমরা সবাইকে সতর্ক থাকতে বলেছি। পুলিশ সদর দপ্তর বলছে এটি কোনো বিশেষ সতর্কতা নয়, নিয়মিত ঝুঁকি মূল্যায়নের ভিত্তিতে পুলিশ সদস্যদের যেসব নিরাপত্তা নির্দেশনা দেওয়া হয় এটিও তার অংশ। এই নির্দেশনা সেরকমই। এই নির্দেশনা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে তার কাজটাকে স্মরণ করিয়ে দেওয়া এবং সতর্ক থাকা। ওই উদ্দেশ্যেই আপনার এই নির্দেশনা দেওয়া হয়েছে। এতে আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই, এটা নিয়মিত একটা নির্দেশনা। এছাড়া যে কোনো ধরনের নাশকতা বা উগ্রবাদী কর্মকাণ্ড মোকাবেলায় পুলিশ সবসময় প্রস্তুত ও সতর্ক রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। উগ্রবাদী হোক কিংবা যে কোনো ধরনের সন্ত্রাসী গোষ্ঠী হোক, আমরা সবসময় বিষয়গুলো নজরদারির মধ্যে রাখি। এবং রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। সরকারে যারা দায়িত্বে আছেন তাদের সমালোচনা চলবেই, দায়িত্বে থাকতে চাইলে সমালোচনা সহ্য করতে হবে, এমন মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। রবিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ লেবার পার্টির আলোচনা সভায় কথা বলেন তিনি। সরকারি দলও জামায়াত ইসলামীর মতো 17 বছর জুলুমের শিকার হয়েছে উল্লেখ করে ডাক্তার শফিকুর বলেন, ফ্যাসিস্ট সরকার যা করেছে বর্তমান সরকার হুবহু তাই করছে। দুটো শপথ নেয়ার কথা থাকলেও জনগণের অভিপ্রায়কে অপমান করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি। বলেন, জুলাইকে হারিয়ে যেতে দেয়া হবে না, যে কোনো কিছুর বিনিময়ে বাঁচিয়ে রাখা হবে। অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, বিএনপিকে গণভোটের রায় বাস্তবায়ন করতেই হবে। তারেক রহমান নিজ দলের শত্রু নিয়ে ঘুরছেন, তাই তাকে আরও সতর্ক হওয়ার আহ্বান জানান তারা। আমরা বিএনপিকে, বর্তমান সরকারকে একটা প্রতারক দল হিসাবে আমরা দেখতে চাই না, শাসক হিসাবে দেখতে চাই না। আমরা চাই তারা জনগণের সাথে দেওয়া ওয়াদাটা অন্তত রক্ষা করুক। যদি সমালোচনা সহ্য না করে তুষামতকারীকে আপনারা যদি প্রমোট করলেন, লালন করেন, মনে রাখবেন সেই তুষামতকারীরাই আপনাদেরকে বঙ্গোপসাগরে ডুবাইয়া ছাড়বে। বিরোধী দল লাগবে না। সেই পথ থেকে ফিরে আসুন, জনগণের অভিপ্রায়ের দিকে ফিরে আসুন। ৭২-এর সংবিধান দেশকে বিভাজিত করে রেখেছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে চট্টগ্রামে পাহাড়ে জুলাই সমমর্যাদা সহাবস্থান ও সম্প্রীতি শীর্ষক আলোচনা সভায় কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশ প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গত 50 বছরে দেশের রাজনৈতিক দলগুলো জনগণকে ঐক্যবদ্ধ রাখতে ব্যর্থ হয়েছে। বিএনপিও বাংলাদেশকে ঐক্যবদ্ধ রাখতে পারেনি বলে দাবি করেন তিনি। পাহাড়ের মানুষের অধিকার ও বৈষম্যের প্রসঙ্গ তুলে ধরে এনসিপির আহ্বায়ক বলেন, পাহাড়ের মানুষের সুযোগ সুবিধা নিশ্চিত হচ্ছে না। পাহাড়ে সরকারি বরাদ্দ থাকলেও বিভিন্ন জায়গায় তা লুটপাট হয় বলে অভিযোগ করেন তিনি। সব ক্ষেত্রে জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়নের উপর গুরুত্ব দেন নাহিদ ইসলাম। বিএনপি বাংলাদেশি জাতীয়তাবাদের কথা বলল, এই দায়িত্বটা বিএনপির থাকলো। গত 50 বছরে বিএনপি এই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। বিএনপি বাংলাদেশের সকল জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করতে পারে নাই, যেটা তার প্রতিশ্রুতি ছিল, তার দর্শনের প্রতিশ্রুতি ছিল, জিয়াউর রহমানের প্রতিশ্রুতি ছিল। বিএনপির পরবর্তী নেতৃবৃন্দ সেটাকে অনুসরণ করে নাই বা সেটাকে বাস্তবায়ন করতে পারে নাই।
জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর যাত্রাবাড়িতে সংঘটিত গণহত্যার বিচার কাজ গুরুত্বের সঙ্গে এগিয়ে নিচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রাথমিক তালিকায় এই এলাকাতে অন্তত ৮৫ জনকে হত্যার তথ্য প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। রবিবার দুপুরে রাজধানীর যাত্রাবাড়িতে নিহতদের পরিবার ও আহতদের নিয়ে আয়োজিত এক গণশুনানিতে এই তথ্য জানান তিনি। স্বজনহারাদের দাবি, দ্রুত বিচার নিশ্চিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে দোষীদের। গণশুনানিতে অংশ নেন জুলাইয়ের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। তারা তুলে ধরেন ঘটনার দিনগুলোর অভিজ্ঞতা, অভিযোগ এবং দীর্ঘদিনের না পাওয়া অধিকারের কথা। জুলাই গণ অভ্যুত্থানে যাত্রাবাড়ি হত্যাকাণ্ডের মামলাকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে দ্রুততম সময়ের মধ্যে এই মামলার বিচার কাজ শেষ করা হবে বলে জানান চিফ প্রসিকিউটর। আমি চিফ প্রসিকিউশনের পক্ষ থেকে আপনাদের কাছে আমি ওয়াদা করে যেতে চাই যে আপনাদের প্রত্যেকটি পরিবার যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, প্রত্যেক পরিবারের বিচার ইনশাল্লাহ নিশ্চিত করা হবে। আপনারা একটু দয়া করে আমাদেরকে এই তথ্য প্রমাণ দিয়ে, সাক্ষ্য দিয়ে আমাদের এই বিচার কাজটাকে, এই তদন্ত কাজটাকে আপনারা ত্বরান্বিত করুন। দুবাইয়ে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন, এমনটা শোনার পর সার্টিফাইড কপি সংগ্রহের চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। পাশাপাশি জামিন বাতিলের চেষ্টার জন্য নিয়োগকৃত ল ফার্মকেও নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনার জন্য কাজ চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের গুম, খুন, মানবতাবিরোধী অপরাধ সহ দুদকের বেশ কয়েকটি মামলা রয়েছে। এর মধ্যে খবর আসে দুবাই পুলিশ তাকে আটক করেছে, সেখানে বিচারিক কার্যক্রম চলছিল। পাশাপাশি তাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার উদ্যোগও নেওয়া হবে বলে জানিয়েছিলেন সরকারের কয়েকজন মন্ত্রী। কিন্তু রোববার খবর আসে দুবাইয়ে জামিন পেয়েছেন বেনজির। রাজশাহীতে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের কাছে বিষয়টি নিয়ে জানতে চান সাংবাদিকরা। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন। আদেশের সার্টিফাইড কপি সংগ্রহের চেষ্টা চলছে। আমরা ল ফার্ম নিয়োগ করেছি, কয়েকদিন আগেই ল ফার্ম নিয়োগ করেছি। এই বিষয়টা শুধুমাত্র তাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যেন বেইল ক্যান্সেলেশনের জন্য সে পার্সু করবে। তারা আইনানুগভাবে গিয়েছে, আমরা ল ফার্ম নিয়োগ করেছি, আমাদের চেষ্টা আমরা করছি। আমরা আশা করছি এগুলো আমরা বেইল ক্যান্সেল করতে পারবো এবং দ্রুততম সময়ে তাকে ফেরত নিতে পারবো। এদিকে বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র উপদেষ্টা জানান, বেনজির আহমেদকে ফিরিয়ে আনতে আলোচনা চলছে। ফিরিয়ে আনার ব্যাপারে তো আমরা প্রক্রিয়া ইনিশিয়েট করতেছি। হোম মিনিস্ট্রি has initiated the necessary processes, তো আলাপ আলোচনা চলছে। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। ঢাকার চারপাশের নদীগুলোর ৪২৪টি স্থানে আবর্জনা ফেলে সরকারের সেবা প্রতিষ্ঠানগুলো এই কাজ বন্ধ করে নদীকে দূষণমুক্ত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কেননা ঢাকার চারপাশে ১১০ কিলোমিটার নৌপথে নৌ পরিবহন সচলের উদ্যোগ নিচ্ছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকার চারপাশে বৃত্তাকার নৌপথ উন্নয়ন সংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত হয়। রাজধানী ঢাকা, বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বালু আর তুরাগ, এই ৪ নদী ঘিরে রেখেছে তিলোত্তমা এই নগরকে। ঢাকা চারপাশের এই নদীগুলোতে রয়েছে ১১০ কিলোমিটার বৃত্তাকার নৌপথ, কিন্তু দখল দূষণে সেই পথে এখন অচল অবস্থা। রাজধানী ঢাকার যানজট কমাতে আর বৃত্তাকার এই নৌপথের পরিবেশ সুরক্ষা ও পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে উদ্যোগী হচ্ছে সরকার। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এ নিয়ে অনুষ্ঠিত হয় সমন্বিত বৈঠক। আলোচনা হয় বৃত্তাকার নৌপথ সচলের বিষয়ে। নৌ পরিবহন মন্ত্রী জানান, ঢাকার চারপাশে এই বৃত্তাকার নৌপথে ওয়াটার বাস সহ নৌ পরিবহন নিশ্চিতে নদীকে দূষণমুক্ত করার উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। তো সেই দূষণের জায়গা চিহ্নিত করতে গিয়ে দেখা গিয়েছে যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২১টি জায়গায় সরাসরি ওয়েস্টেজ দিয়ে দেওয়া হচ্ছে নদীতে। উত্তর সিটি কর্পোরেশনের এরকম ১৬টি জায়গা আছে, ঢাকা ওয়াসার ৬৬টি জায়গা আছে, আবার মিল কারখানা যেগুলি আছে সেখানে ১৫০টা জায়গা আছে, সব মিলে ৪২৪টি জায়গায় এই সরাসরিভাবে ওয়েস্টেজ দিয়ে দেওয়া হচ্ছে নদীতে। সেইটা বন্ধ করা কিভাবে যায় সেটা নিয়ে আজকে আলোচনা হয়েছে, সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রী জানান, আওয়ামী লীগ শাসনামলের গেল ১০ বছরে বৃত্তাকার এই নৌপথ ঘিরে ৫৭ কোটি টাকা ক্ষতি হয়েছে সরকারের। সেসব পর্যালোচনা করে নৌপথকে লাভজনক করার পরিকল্পনা করছে সরকার। একটা দুটো ব্রিজ আছে যার ফলে
চক্রাকারে চলতে পারবে না। যেমন ধরেন টঙ্গী যেটা রেল ব্রিজ, সেই রেল ব্রিজের এখানে গিয়ে চেঞ্জ হবে। আপনি ব্রিজের এ পাশ থেকে ঘুরে আসলো, ওই পাশে এসে যদি কেউ থামে সেটা ক্রস করে পুনরায় বাসে উঠবে। ওইটুকু জায়গায় এই কনসিডারেশনে কোনো বিকল্প নেই। ঢাকা সিটির 2 প্রশাসক জানান, নদীতে আবর্জনা যেন ফেলা না হয় সেজন্য পার বাঁধা সহ বিভিন্ন পরিকল্পনা নেওয়া হচ্ছে। কারমাঙ্গি চর তো এটা পুরা চর, এটা মানে ইসের মধ্য দিয়েই এই আবর্জনা দিয়েই আজকের এই সৃষ্টি হয়েছে। তাই কাজে সেটাকে পাড়গুলো বেঁধে কিভাবে আবর্জনা যাতে নদীতে না ফেলে সেটার জন্য আমরা জনগণকে উৎসাহিত করব। ঢাকা শহরে যেভাবে সড়কে পরিবহনগুলো চলছে, জনগণের দৈনন্দিন জীবন আরও সহজ করার জন্য নৌপথকে একইভাবে উনি ব্যবহার করার জন্য উনি ইতিমধ্যে নির্দেশনা দিয়েছেন। রোববারে বৈঠকে দেয়া প্রধানমন্ত্রীর নির্দেশনার অগ্রগতি নিয়ে 2-3 মাস পর আবারও অনুষ্ঠিত হবে সমন্বিত বৈঠক। সেই বৈঠকে ঢাকার চারপাশের এই বৃত্তাকার নৌপথ ঘিরে বেসরকারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করার সম্ভাবনা রয়েছে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। বিরোধিতা ও বিরোধী দল থাকবে, আন্দোলন হবে, কিন্তু এর মধ্য দিয়েও দেশের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে পারলে গণতন্ত্র টিকে যাবে, এই মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার দুপুরে ঠাকুরগাঁয়ে জেলা আইনজীবী সমিতি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, যোগ্য বিচার বিভাগ ও প্রশাসন গড়ে তুলতে পারলে উপকৃত হবে রাষ্ট্র, সেই সাথে কার্যকর সংসদ ও সংসদীয় কমিটিগুলোকে সক্রিয় করতে পারলে গণতন্ত্র অনেক দূরে এগিয়ে যাবে। এর আগে মন্ত্রী ঠাকুরগাঁও ডায়াবেটিক সমিতি আয়োজিত এবং নেপালের সহায়তায় আই ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন। এ সময় মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ ও নেপালের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মাধ্যমে জনগণের কল্যাণ এবং উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে। সমস্যা আছে অনেক, এই সমস্যার মধ্যে থাকবে বিরোধিতা, থাকবে আবার বিরোধী দল থাকবে, আন্দোলন হবে, তার মধ্য দিয়েও প্রতিষ্ঠানগুলো যদি আমরা শক্তিশালী করতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের গণতন্ত্রকে টিকিয়ে রাখতে পারবো। পাশের দেশ ভারতের দিকে তাকিয়ে দেখুন, অনেক প্রবলেম, সেই সমস্যার শেষ নেই, তারপরে দেখবেন ফাইনালি তাদের গণতন্ত্র টিকে যায় কি জন্যে? যে তাদের গণতন্ত্র প্রতিষ্ঠানগুলো দাঁড়িয়ে গেছে। নতুন গণমাধ্যম কমিশন গঠনে অংশীজনদের সাথে কথা শেষ হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। এছাড়া অতীতে এই সংস্কার কাজে যেসব প্রতিবেদন ও সুপারিশ রয়েছে সরকার সবকিছুই গুরুত্বের সাথে বিবেচনা করছে বলেও জানান তিনি। রবিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের 64তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় অংশ নিয়ে কথা বলেন মন্ত্রী। সাংবাদিকতায় প্রবেশের নীতিমালার কাঠামোগত দুর্বলতার কথা তুলে ধরেন তিনি। অতীতে গণমাধ্যমকে শক্তিশালী করতে নানা প্রতিবন্ধকতা তৈরির অভিযোগ করেন তথ্যমন্ত্রী। সরকার, মালিকপক্ষ ও সাংবাদিকদের সম্মিলিত আলোচনার মাধ্যমে একটি নির্দিষ্ট বেতন কাঠামো তৈরির কথাও জানান জহিরুদ্দিন স্বপন। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, জ্যেষ্ঠ সাংবাদিক ও বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অপতথ্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং সেই কারণে আমরা চেষ্টা করছি এই ক্ষেত্রে আধুনিক জ্ঞান, শিক্ষা, কৌশল, পদ্ধতি, প্রযুক্তি এর একটা সম্মিলিত ব্যবহার কিভাবে করতে পারি সেই চেষ্টা আমরা করছি। জুলাই আন্দোলনে নিহতদের হত্যার বিচার দ্রুত নিশ্চিত করা এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়েছেন নিহতদের মায়েরা। রবিবার শিল্পকলা একাডেমিতে 2024-এর রক্তিম বর্ষায় সন্তান হারানো মায়েদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে এই দাবি জানান তারা। এ সময় বিচারের জন্য সরকারের তরফ থেকে পর্যাপ্ত সহযোগিতা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন রাজনীতিবিদ ও মানবাধিকার কর্মীরা। অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিত্ব ও মানবাধিকার কর্মীরা অভিযোগ করেন, বিচারের জন্য যেটুকু সহযোগিতা দরকার সরকারের তরফ থেকে তা দেয়া হচ্ছে না। শহীদদের স্বপ্ন পূরণের তাগিদ তাদের। আপনারা আমাকে একটা বুলেট দিয়ে সেই চোরটা থামাই দেন, আমি এই জীবনটা বয়ে বেড়াইতে পারতেছি না। কেউ যখন তার সন্তান নিয়ে বাইরে যায় আমরা দেখলে আসলে আমাদের কষ্ট লাগে। সরকারের তরফ থেকে বিচারের প্রসেসকে গতিশীল করবার জন্য যে পরিমাণ লজিস্টিক্স দেওয়া দরকার, সাপোর্ট দেওয়া দরকার, সেই পরিমাণ টাকা পয়সা লজিস্টিক্স দেওয়া হচ্ছে না। সরকারের কাছে আবেদন করেছিলাম যেন খুব দ্রুতই তাদের বেতন ভাতাগুলো চালু করা হয়। সত্যিকার অর্থে আপনাদের যেই ন্যায্য স্থান সেখানে আপনাদের নিতে পারবো, যেই শ্রদ্ধা আপনাদের দেওয়া দরকার সেটা দিতে পারবো, ততদিন এই বাংলাদেশ আগের বাংলাদেশই থেকে।
সন্ত্রাস ও নাগরিক দুর্ভোগ অব্যাহত থাকলে সাধারণ মানুষকে সাথে নিয়ে গণপ্রতিরোধের মাধ্যমে সরকারের পতন ঘটানোর হুঁশিয়ারি দিয়েছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে রবিবার রাজধানীর সায়েন্স ল্যাবে আয়োজিত এক জনসভায় এই হুঁশিয়ারি দেন তিনি। এ সময় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বিএনপি সরকারকে ষড়যন্ত্রের সরকার উল্লেখ করে গণভোটের রায় কার্যকরের দাবি জানান। সরকার গণভোটের জনরায় ও রাষ্ট্র পুনর্গঠনের মৌলিক অধ্যাদেশ বাতিল করে আবারও ফ্যাসিজম কায়েম করতে চাইছে বলেও অভিযোগ বক্তাদের। নগরের মানুষদেরকে কষ্ট দেওয়া হচ্ছে, সেগুলো যদি অব্যাহত থাকে বাংলার সর্বস্তরের নাগরিকদেরকে নিয়ে আমরা আপনাদের গণপ্রতিরোধ গড়ে তুলব। সরকার যদি দেশ বিরোধী, গণতন্ত্র বিরোধী, জনগণ বিরোধী, ইসলাম বিরোধী কোনো কাজে অংশগ্রহণ করে তাহলে আমরা পার্লামেন্টের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। গণ অভ্যুত্থান রাজনৈতিক পরিবর্তন আনলেও সমাজ ও সংস্কৃতির কাঙ্ক্ষিত রূপান্তর এখনো অর্জিত হয়নি বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনেরা। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে রবিবার বিক্ষুব্ধ কবি লেখক সমাজের দ্বিতীয় বর্ষপূর্তির আলোচনা সভায় তারা বলেন, বিপ্লবকে পূর্ণতা দিতে অনৈক্য ও বিভাজন ভুলে বাংলাদেশ পন্থার পক্ষে কাজ করতে হবে। সাংস্কৃতিক অঙ্গনে আধিপত্যবাদ রুখে দিয়ে জুলাই গণহত্যার বিচার নিশ্চিতের তাগিদ দেন বক্তারা। সংগঠনের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক আবিদ আজমের সভাপতিত্বে সভায় দেশের কবি, লেখক, বিশেষজ্ঞ ও শহীদ পরিবারের সদস্যরা অংশ নেন। রাজধানীর উত্তরখানের এসটিএস এলাকায় দায়িত্বরত ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসির পরিচ্ছন্নতা কর্মীদের উপর হামলার ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, রবিবার সকালে দায়িত্ব পালনের সময় পরিচ্ছন্নতা কর্মীদের উপর স্থানীয় দুর্বৃত্তরা হামলা চালায়। পরিদর্শনে যান ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান এবং ঢাকা 18 আসনের সংসদ সদস্য SM জাহাঙ্গীর হোসেন। পরিদর্শন শেষে প্রশাসক সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দেন। কুয়েত মৈত্রী হাসপাতালে হামলায় আহত পরিচ্ছন্নতা কর্মীদের দেখতে যান এবং খোঁজ খবর নেন তারা। রামরাজ্যত্ব কায়েম করে কেউ টিকে থাকতে পারবে না। আইন আছে সবার জন্য, আপনার জন্য আইন আছে, আমার জন্য আইন আছে। যদি যে আইনের চোখে যে অপরাধী তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। এই যে আজকে যে গরিব মানুষগুলো আহত হয়েছে, এখানে যে একটা মানুষ মারা যেত কি হতো? তো এরকম অনেকজন এখানে আহত হয়েছে, সে রোগীগুলো দেখতে আসলাম। আমরা চাই যে দেশে আইনের শাসন আছে, যখন যেখানে যা হবে মব কালচার থেকে বেরোয় এসে বা গায়ের জোরে কিছু করতে পারবে না, যেটা ফেসিবাদী আমলে ছিল। চায়ের দোকানে বন্ধুদের সঙ্গে বসে এইচএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের সময় প্রায় 400 খাতা জব্দ করেছে সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। শনিবার রাত 11:30টার দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে একটি চায়ের দোকান থেকে সব উত্তরপত্র জব্দ করা হয়। শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াসমিনের নেতৃত্বে এই খাতাগুলো হেফাজতে নেওয়া হয়। খাতা মূল্যায়নকারী শিক্ষক ইকবাল হোসেন সোহান এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তিনি সিলেট মেট্রো সিটি ওমেন্স কলেজের প্রভাষক। অভিযুক্ত শিক্ষককে শোকজ করা হয়েছে। সমাজের প্রান্তিক জনগোষ্ঠীকে দক্ষ করে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে ইউএসিপি বাংলাদেশের উদ্যোগে শুরু হয়েছে কর্মসংস্থানের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণ শীর্ষক প্রকল্প। রাজধানীর মিরপুরের ট্রেনিং হলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ এবং সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব। বক্তারা জানান, প্রকল্পটির মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং টেকসইভাবে দারিদ্র্য বিমোচনে কার্যকর ভূমিকা রাখা হবে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে 2 দিনব্যাপী ন্যাশনাল জব স্পেস 2026। রবিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ মিলনায়তনে অনুষ্ঠানটি হয়। এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদ। মেলায় অংশ নেয় 16টি কোম্পানির প্রতিনিধিদের সম্মাননা জানানো হয়। বক্তারা জানান, এই আয়োজনের ফলে শিক্ষার্থীরা শিক্ষা জীবন শেষে দ্রুত কর্মজীবনে পদার্পণ করতে পারবে। আয়োজকরা জানান, মেলায় 3672 জন চাকরি প্রত্যাশী তাদের সিভি জমা দিয়েছেন। আয়োজনের মিডিয়া পার্টনার ছিল যমুনা টেলিভিশন। প্রত্যাশা পূরণ হয়েছে, তবে আমাদের চাহিদা আরও বেশি।
ভবিষ্যতে এই চাহিদাটা আশা করি পূরণ করবে আমাদের এই প্রতিষ্ঠানগুলো। কারণ যেটুকু শুনলাম যে আমাদের ম্যাক্সিমাম কারিকুলাম ভাইটা এখানে জমা হয়েছে এবং ওনারা যদি আমাদের ছাত্রদেরকে নেন দেখা যাবে যে বেস্ট ক্যান্ডিডেট হিসেবে তাদেরকে পাবেন ইনশাআল্লাহ। আর এই ছিল সব খবরের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।